হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 7 পেপারটি রয়েছে, অর্থাৎ সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যযুগে ভারতের নগরায়ন নিয়ে যে বিতর্ক রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিও ক্লাসে, এবং এর যে 20 নাম্বারের অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তা প্রশ্নটি বিভিন্ন ভাবে আসতে পারে পরীক্ষায়, কিভাবে আসতে পারে সেই প্যাটার্নগুলো আমরা একবার বোর্ডে দেখে নেব। দেখো, মধ্যযুগে ভারতে নগরায়ন বিতর্ক। মধ্যযুগে ভারতবর্ষে সুলতানি যুগ, সেই সময়টার যে নগরায়ন ঘটে সেই নগরায়ন এখানে জানতে চেয়েছে, যাকে অনেক ঐতিহাসিকরা বলেছেন তৃতীয় নগরায়ন। তৃতীয় নগরায়ন যা, তাই কিন্তু মধ্যযুগের নগরায়ন। আবার মধ্যযুগের যে নগরায়ন তাই কিন্তু সুলতানি যুগের নগরায়ন। যে সুলতানি যুগ 1206 থেকে 1526 পর্যন্ত ছিল। শুধু সুলতানি যুগটাই কিন্তু মধ্যযুগ নয়, মধ্যযুগ শুরু হচ্ছে 650 খ্রিস্টাব্দ থেকে 1750, প্রায় 1100 বছর ছিল মধ্যযুগ। এই মধ্যযুগের প্রথম 600 বছর, অর্থাৎ 650 থেকে 1206, এই 600 বছর ছিল আদি মধ্যযুগ। আর 1206 থেকে 1757 পলাশির যুদ্ধ পর্যন্ত, অর্থাৎ এখানে সুলতানি ও মুঘল যুগ দুটি একসাথে কিন্তু রয়েছে মধ্যযুগ। এখানে মধ্যযুগের নগরায়ন বলতে আমরা শুধুমাত্র সুলতানি যুগের নগরায়নটাই দেখব, কারণ ডিএসসিসি 7 এ তোমাদের রয়েছে সুলতানি যুগের ইতিহাস। দেখো, ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই নগরের উদ্ভব হয়েছে। ভারতের প্রথম যে সভ্যতা, হরপ্পা সভ্যতা, সেটি ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা। সেখানে প্রায় 2000 নগর পাওয়া গেছে, 2000 কি 1500-এরও বেশি, প্রায় 2000 নগর পাওয়া গেছে। হরপ্পা, মহেঞ্জোদাড়ো, কালীবঙ্গান, লোথাল, চানহুদাড়ো, আলমগীরপুর, রূপার, রোজদি, সুতকাজেন্দর, মান্ডা, দাইমাবাদ, এই সমস্ত কিন্তু এক একটা নগর। অর্থাৎ ভারতবর্ষে আজ থেকে 5000 বছর আগে যখন সভ্যতা প্রথম গড়ে ওঠে, নদীমাতৃক সভ্যতা, সেখানে কিন্তু নগর গড়ে উঠেছিল। ইট দিয়ে, পোড়া ইট দিয়ে ঘরবাড়ি বানানো, রাস্তাঘাট তৈরি করা, নর্দমা ড্রেন বা জল প্রণালী ব্যবস্থা সবকিছুই তারা আধুনিক শহরের মতো বানিয়েছিল, নগর বানিয়েছিল। তা খ্রিস্টপূর্ব 3000 অব্দে ভারতবর্ষে হরপ্পাবাসীরাই প্রথম নগরায়ন করে বা প্রথম নগর গড়ে তোলে, যাকে ঐতিহাসিকরা বলছেন প্রথম নগরায়ন। এরপরে আসছে দ্বিতীয় নগরায়ন। দ্বিতীয় নগরায়নটা কখন হয়? খ্রিস্টপূর্ব 600 অব্দে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 2600 বছর আগে ভারতবর্ষে এই দ্বিতীয় নগরায়ন হয়। গঙ্গা নদীর বিভিন্ন পাড়ে এই নগর গড়ে উঠেছিল। আর্যরা ততদিনে ভারতবর্ষে এসে গেছে। ভারতের এই বৈদিক সভ্যতার আর্যরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল, যদু, পুরু, অনু, তুরু, কুর্বশ, সৃঞ্জয়, ভরত, বিভিন্ন গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো এক একটা জায়গায় তারা বসবাস করতেন, এক একটা গোষ্ঠী এক একটা এরিয়া অঞ্চলে তারা থাকতেন। এছাড়া এই গঙ্গা নদীর এপার ওপারে নৌকা করে আর্যরা বিভিন্ন গ্রামে তারা ব্যবসা বাণিজ্য করতেন। এইভাবে জনপদ গড়ে ওঠে, বাজার গড়ে ওঠে। এই বাজারগুলো যখন আকারে বড় হয় তখন সেটাকে বলা হয় মহাজনপদ। প্রায় 16টি মহাজনপদ ছিল এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। আমরা বৌদ্ধ ধর্মগ্রন্থ হিনজান মহাযান ভগবতী সূত্র থেকে জানতে পারি। এছাড়া জৈন ধর্মগ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প, হিন্দু ধর্মের গ্রন্থ পুরাণ থেকে জানতে পারি এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে, মানে যেখানে গঙ্গা নদীর কে কেন্দ্র করে উত্তর ভারতে যে আর্যরা থাকতো এই অঞ্চলে, এই জায়গায় 16টি মহাজন পদের উত্থান ঘটে। কাশী, কোশাল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মল্ল, মৎস্য, সুরসেন, গান্ধার, কম্বোজ, অসমক, এই 16টি মহাজন পদের আবার একটি করে রাজধানী ছিল। যেমন মগধের ছিল পাটলিপুত্র, তারপরে অঙ্গের ছিল চম্পা, বারাণসীর ছিল কাশী। এরকম এক একটা জনপদের এক একটা কিন্তু রাজধানী ছিল, অর্থাৎ সেটি ছিল নগর। 16টি নগর এই সময় গড়ে ওঠে 16টি মহাজনপদের ভিতরে। এটা ভারতবর্ষে দ্বিতীয় নগরায়ন। গাঙ্গেয় উপত্যকায় হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, এই 16টি মহাজনপদকে কেন্দ্র করে। এরপর আসছে তৃতীয় নগরায়ন, যেটা 1000 খ্রিস্টাব্দ, অনেক পরে, প্রায় 1000 বছর পরে গিয়ে 1000 খ্রিস্টাব্দ থেকে এই কিছু নতুন ধরনের নগর ভারতবর্ষে আবার গড়ে উঠছে, যাকে ঐতিহাসিক ব্রজ দুলাল চট্টোপাধ্যায় বলছেন তৃতীয় পর্বের নগরায়ন। এই সময়
আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা ইতিহাসবিদ ইরফান হাবিব তিনি বলছেন যে এই সময় ভারতবর্ষে মুসলিম আগমন ঘটে। 712 সালে আরবের বিন কাসিম সিন্ধু দেশ আক্রমণ করে দখল করে রাখেন 300 বছর, যদিও ভারতের ভিতরে তার কোনো প্রভাব পড়েনি। এরপরে 1206 সালে গিয়ে আসছেন মোহাম্মদ ঘুরি, তিনি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন। ভারতবর্ষের একাধিক নগর এই সময় গড়ে উঠছে। তো এই মুসলিমদের আগমনের ফলে ভারতবর্ষের সামাজিক ক্ষেত্রে একটা বিপ্লব ঘটে যায়, অর্থনৈতিক আদান প্রদান বেড়ে যায়, ফলে নগরের উত্থান ঘটে এই সামাজিক বিপ্লবের ভিতর দিয়ে। অর্থাৎ মুসলিম আগমনের ফলে বা মুসলিম শাসনের ভিতর দিয়ে ভারতবর্ষে যে সামাজিক ক্ষেত্রে যে পরিবর্তনটা আসছে, যাকে ঐতিহাসিক ইরফান হাবিব বলছেন সামাজিক বিপ্লব, সোশ্যাল রিভলিউশন, তার ভিতর দিয়ে তার হাত ধরে অর্থনৈতিক পরিবর্তন সূচিত হচ্ছে এবং সেখানে নগরায়নের উত্থান ঘটছে। এছাড়া সুলতান ইলতুৎমিশ, একেবারে সুলতানি সাম্রাজ্যের প্রথম যে সুলতান, প্রথম দিককার সুলতান, অর্থাৎ মোহাম্মদ ঘুরির পরে কুতুবউদ্দিন আইবক, তারপরেই তার জামাতা ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করেন। তোমরা ইকতা প্রথা তোমরা পড়ছো, তোমরা জানো যে দেশের রাজস্ব আদায় করার জন্য বিভিন্ন অঞ্চলকে ছোট ছোট ভাগে ভাগ করে এক একজন ব্যক্তিকে ইকতাদার হিসেবে নিয়োগ করে ওই অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হয়েছিল, যাকে বলা হচ্ছে ইকতা প্রথা। এর ফলে কি হয়, একটি ইকতার যে কেন্দ্র বা যেটা মূল শহর, সেটা একটা নগর হিসাবে গড়ে উঠছে। প্রতিটা ইকতাকে কেন্দ্র করে একটি করে নগর কিন্তু গড়ে উঠছে। অর্থাৎ এটি প্রশাসনিক কেন্দ্র ছিল ইকতা, এবং সেই প্রশাসনিক কেন্দ্র হিসেবে এখানে এক একটা নগরের কিন্তু উত্থান হয়। অর্থাৎ ইকতা প্রথার ভিতর দিয়ে সুলতানি যুগে নগরায়নের সূচনা হয়। অন্যদিকে মোহাম্মদ হাবিব, যেমন ইরফান হাবিব, তেমনি আরেকজন ঐতিহাসিক রয়েছেন মোহাম্মদ হাবিব। তিনি বলছেন এই ভারতবর্ষে ইসলামের আগমনের ফলে, মুসলিমদের আগমনের ফলে তৃতীয় নগরায়নের যে যাত্রা, যে সূচনা, সেই সূচনা হয়েছিল বা তার যে পথ সেটা প্রশস্ত হয়েছিল মুসলিম আগমনের ভিতর দিয়ে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপর ঐতিহাসিক ইরফান হাবিব একটা গ্রন্থ লিখেছেন, দেখো, ইকোনমিক হিস্ট্রি অফ ম্যাডিভাল ইন্ডিয়া। এই ইকোনমিক হিস্ট্রি অফ ম্যাডিভাল ইন্ডিয়ার মানে হচ্ছে, ম্যাডিভাল মানে মধ্যযুগ, ভারতের মধ্যযুগের অর্থনৈতিক ইতিহাস। সেই ইতিহাস নিয়ে গবেষণা করতে গিয়ে ইরফান হাবিব লক্ষ্য করেন যে সুলতানি যুগে এই যে নগরগুলো গড়ে উঠেছিল, এর পিছনে তিনটি সম্পর্ক একে অপরের সাথে সম্পর্কিত ছিল। অর্থাৎ তিনটি ঘটনা একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ছিল, একে অপরের পরিপূরক ছিল, এবং তার ভিতর দিয়ে নগরায়নের উত্থান ঘটেছিল। সেই তিনটি বিষয় কি? প্রথমে রয়েছে নগরের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ আগে যা নগর ছিল প্রাচীনকালে ছিলই, তার উপরে আবার নতুন করে কিছু নগর কিন্তু এই সময় গড়ে উঠছে। এবং এই নগরের গড়ে ওঠার সাথে সাথে হস্তশিল্পের বিকাশ ঘটছে, কারণ এই নগরগুলো ছিল হস্তশিল্পের, কারিগরি শিল্পের প্রধান কেন্দ্র। সে কথা সতীশ চন্দ্র কিন্তু বলে গেছেন যে সুলতানি যুগের নগরগুলি ছিল এক একটি কারিগরি শিল্পের প্রধান কেন্দ্র। তাহলে দুটি বললাম, তারপর ইরফান হাবিব তিনটি সম্পর্কের কথা বলেছেন। এক, নগরের বৃদ্ধি, শহরের বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি, এবং পাশাপাশি হস্তশিল্পের বিকাশ। এবং আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার। যখনই হস্তশিল্পের প্রসার হচ্ছে, তখন তাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের কিন্তু অগ্রগতি হচ্ছে। তাহলে এই তিনটি বিষয় একে অপরের সাথে সম্পর্কিত হয়ে মধ্যযুগে সুলতানি আমলে ভারতবর্ষে নগরায়ন ঘটেছিল। এই পর্যন্ত আমাদের কিন্তু মূল আলোচনার ইন্ট্রোডাকশন, এটা বিতর্কর একটা অংশ। বিতর্ক মানে এখানে অনেক ঐতিহাসিকরা আসবেন, তাদের বক্তব্য রাখবেন, তারা এই সুলতানি যুগের নগরায়ন নিয়ে দৃষ্টিপাত করেছেন বিভিন্ন অ্যাঙ্গেল, সেগুলো তোমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে পাশাপাশি। এরপরে আমরা আসবো নগরায়ন প্রসঙ্গে, অর্থাৎ যে সমস্ত সুলতানরা দিল্লির সিংহাসনে বসেছিলেন, যেমন প্রথমে কে ছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ ঘুরি, তারপরে আসেন তার জামাতা প্রধান কৃতদাস কুতুবউদ্দিন আইবক, এরপর আসছেন ইলতুৎমিশ, ইলতুৎমিশের পরে রাজিয়া, তার পুত্র নাসির উদ্দিন, তারপরে বলবন, বলবনের পরে আসছেন জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, এরপরে মোহাম্মদ গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, সৈয়দ বংশের রাজারা সুলতানরা আসছেন, লোদি বংশের সুলতানরা আসছেন। এই সমস্ত সুলতানরা তাদের সময় যে সমস্ত নগরগুলো গড়ে উঠেছিল, সেগুলো আমরা এক একজন সুলতানকে ধরে ধরে তার সময় কি কি নগর হচ্ছে, কোন প্রেক্ষাপট হচ্ছে, সেগুলো ধাপে ধাপে আমরা আলোচনা করব। তো এই সময়, অর্থাৎ এই যে সুলতানি যুগ, অর্থাৎ ত্রয়োদশ ও চতুর্দশ শতক,
এই ত্রয়োদশ এবং চতুর্দশ শতকে ভারতবর্ষে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু পাওয়া গেছে। কারণ এই সময় যে সমস্ত প্রাসাদ বা ঘরবাড়ি, মসজিদ বা রাস্তাঘাট তৈরি করা হয়, যে সমস্ত সৌধ নির্মাণ করা হয়, সেগুলো রয়ে গেছে, অর্থাৎ সেগুলো এখন প্রত্নতাত্ত্বিক উপাদান। সেগুলো থেকে আমরা দিল্লি শহরের কথা বলতে পারি, কারণ সুলতানি যুগের শ্রেষ্ঠ নগর ছিল দিল্লি, এবং মুলতান, লাহোর, কারা, অযোধ্যা, দৌলতাবাদ এরকম বিভিন্ন শহর কিন্তু ছিল গুরুত্বপূর্ণ শহর। তার মধ্যে দিল্লি ছিল একটি প্রধান নগরী, এবং দিল্লিকে কেন্দ্র করে একাধিক নগরের উত্থান ঘটে। যেমন কুতুব দিল্লি, কুতুব দিল্লি মানে কুতুবউদ্দিন তিনি যে রাজধানী তৈরি করেন কুতুব মিনারের সন্নিকটে, যাকে আমরা বলছি কুতুব দিল্লি। এরপরে রয়েছে কিলঘড়ি, যেটা বলবনের নাতি কাইকোবাদ যমুনার পাড়ে তৈরি করেছিলেন আমোদ প্রমোদ করার জন্য একটি প্রাসাদ। পরবর্তীকালে এখানে আমির ওমরাহরা বসবাস শুরু করে এবং এটা একটা প্রধান নগরীতে পরিণত হয়, কিলঘড়ি। এরপরে দেখো রয়েছে তুঘলকাবাদ, অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলক, তিনি তুঘলকাবাদ তৈরি করেন। ফিরোজ শাহ তুগলক তৈরি করেন ফিরোজাবাদ। এরকম একাধিক নগর মানে রাজধানী শহর তৈরি হয় সুলতানি যুগে দিল্লিকে কেন্দ্র করে। সেটা আমরা প্রত্নতাত্ত্বিক এর ভিতর থেকে আমরা এটা জানতে পারছি। এছাড়া দেখো অনিরুদ্ধ রায়, গবেষক অনিরুদ্ধ রায় একটা বিষয় আমাদেরকে আলোচনা করছেন যে দিল্লির গুরুত্ব প্রথমে থাকলেও পরবর্তীতে দেখা যায় দিল্লির গুরুত্ব অনেকটা কমে যায়, কারণ দিল্লিতে বসবাস করা খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে। দিল্লিতে ছিল প্রবল জলের সংকট। এই জল সংকটের কারণে যেখানে জনগণ অন্যত্র যমুনার পাড়ে গিয়ে বসবাস করতে শুরু করে, দিল্লি জনশূন্য হয়ে পড়ে। এই কারণে ইলতুৎমিশ দিল্লির জল সমস্যার সমাধানের জন্য একটা বড় পুকুর বা হ্রদ খনন করেন, যার নাম হাউসি ঈদগার, হাউসি শামসি। এরকম একাধিক পুকুর বা পুষ্করিণী খনন করেছিলেন সুলতান জল সংকটের মোকাবিলা করার জন্য। এরপরে দেখো কিলঘড়ি প্রাসাদের কথা আমরা বলবো। কিলঘড়ি যেটা বলবনের নাতি তৈরি করেছিলেন কাইকোবাদ যমুনার পাড়ে, এবং সেই শহরটাকে বলা হতো শহর ই নৌ। কারণ আমরা এখানে বারানির বক্তব্য অনুযায়ী, সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি, তার বক্তব্য থেকে আমরা জানতে পারি যে এই সময়ে মানে সুলতান কাইকোবাদের রাজত্বকালে, যেহেতু সুলতান কাইকোবাদ যমুনার পাড়ে কিলঘড়ি প্রাসাদে আমোদ প্রমোদ করার জন্য সেখানে থাকছেন, ফলে আমির ওমরাহরা সেখানে গিয়ে বসবাস শুরু করে এবং কিলঘড়ি একটা নতুন নগরের রূপ নেয়, নতুন একটা শহরের মর্যাদা পায়, যার নাম হয় শহর ই নৌ। এরপরে দেখো আলাউদ্দিন খলজি আসছেন। আলাউদ্দিন খলজির সময় এই কিলঘড়ি যে প্রাসাদ, এই প্রাসাদের গুরুত্বটা অনেক বেড়ে যায়, এবং আলাউদ্দিন খলজি এখানে অনেক বাজার তৈরি করেন। আমরা জানি আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিলেন, ন্যায্য মূল্যের দোকান তৈরি করেছিলেন, এবং এই দোকান করার জন্য তিনি একাধিক বাজার প্রতিষ্ঠা করেন। সেই বাজারগুলোকে কেন্দ্র করেও কিন্তু নগরের রূপ নিয়েছিল। যেমন এখানে সবজির বাজার হিসাবে মান্ডি তৈরি করেন, সুতি বস্ত্রের মার্কেট বা বাজার হিসাবে বাজারজিত বলে একটি বাজার তিনি তৈরি করেন। এছাড়া কৃতদাস, দাস দাসী এদের কেনাবেচা, গবাদি পশু, অন্যান্য পশু কেনাবেচার জন্য তিনি তৈরি করেন একটি বাজার, যার নাম নামখাস। তাহলে মান্ডি, বাজারজিত এবং নামখাস, এই যে তিন ধরনের বাজার আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন, সেটা কিলঘড়িতেও তৈরি করেন। কিলঘড়ি তার ফলে অনেকটা প্রসারিত হয়, এবং পরবর্তীকালে আলাউদ্দিন খলজির রাজত্বের শেষ দিকে তিনি কোশক লাল বলে একটি নতুন নগর তৈরি করেন, একটি রাজধানী তৈরি করেন, এবং সেখানে কিন্তু বাকি সময়টা তিনি কাটান। কোশক লাল, এই সময় ভারতবর্ষে মঙ্গল আক্রমণ ঘটতে থাকে। এই মঙ্গল আক্রমণকে প্রতিরোধ করার জন্য তিনি কিলঘড়ি এবং এখানে কোশক লাল বা দিল্লি এর মাঝখানে সিঁড়ি দুর্গ বলে একটি দুর্গ তৈরি করেন। সিঁড়ি দুর্গ, যেটা একটা নগরের রূপ ধারণ করেছিল। তা আলাউদ্দিন খলজির সময়ে এইগুলো ছিল। এরপরে আসছে দেখো গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক কুতুব মিনারের পাশে প্রায় 5 কিলোমিটার দূরে একটি দুর্গ তৈরি করেন, যার নাম তুঘলকাবাদ, এবং এই তুঘলকাবাদ ব্যাপক বিস্তারিত হয়। এখানে আতাহার আলী, যিনি ঐতিহাসিক, তিনি বলছেন এই তুঘলকাবাদ শহরে সাধারণত থাকতেন সেনাপতি বা সেনা নায়কেরা। এটা একটা প্রশাসনিক কেন্দ্র হিসেবে এটা গড়ে ওঠে। এরপরে মোহাম্মদ বিন তুগলক আসছেন। মোহাম্মদ বিন তুগলক কি করছেন, এই তুঘলকাবাদ, কিলঘড়ি এবং দিল্লি এই তিনটি শহরকে একসাথে পাঁচিল দিয়ে তিনি ঘিরে ফেলছেন।
ঘিরে একটা বড় শহর তৈরি করছেন, যার নাম দিচ্ছেন জানপনাহ। এই জানপনাহ নগরটি তৈরি করছেন মোহাম্মদ বিন তুগলক। এছাড়া আমরা মোহাম্মদ বিন তুগলকের সময় জানতে পারি যে তিনি রাজধানী পরিবর্তন করেন, দিল্লি থেকে রাজধানী সরিয়ে আনেন ভারতবর্ষের কেন্দ্রে অবস্থিত দেবগিরিতে, যে দেবগিরির নাম তিনি রেখেছিলেন দৌলতাবাদ। এবং এই দৌলতাবাদ কিন্তু খুব বড় ধরনের একটা শহর ছিল সেই সময়, কারণ এই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে একজন ঐতিহাসিক ছিলেন ইবন বতুতা। আফ্রিকার মরক্কো থেকে তিনি ভারতবর্ষে আসেন। এই ইবন বতুতা রাহেলা বলে একটি গ্রন্থ লেখেন এবং সেই গ্রন্থে উল্লেখ করছেন যে দৌলতাবাদের বিলাস বৈভব ছিল দেখার মতো, হ্যাঁ, এবং একটা একটা সমৃদ্ধশালী নগর ছিল কিন্তু এই দৌলতাবাদ। এই দৌলতাবাদে রাজধানী স্থাপন করেন মোহাম্মদ বিন তুগলক, ফলে দৌলতাবাদের গুরুত্ব আরো অনেকটাই বেড়ে যায়। এরপরে দেখো রয়েছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক করেছিলেন কি, যে যমুনা নদীর পাড়ে তিনি একটি নতুন দুর্গ তৈরি করেন এবং নিজের সপরিজন সেখানে থাকতে থাকেন বা বাস করতে থাকেন, এবং এই জায়গার তিনি নাম দেন ফিরোজাবাদ বা ফিরোজ শাহ কোটলা। আজকের বর্তমান তার নাম ফিরোজ শাহ কোটলা, অর্থাৎ ফিরোজ শাহের দুর্গ। এই ফিরোজ শাহের দুর্গ তৈরি করেছিলেন সুলতান ফিরোজ শাহ তুগলক যমুনার পাড়ে। এরপরে মুবারক শাহের কথা বলা যায়, মুইজউদ্দিন মুবারক শাহ, যিনি মুবারকাবাদ তৈরি করেন। এরপরে যদি আমরা মুঘল যুগের সূচনা দেখি, যে বাবর, তারপরে আসছে হুমায়ুন তার পুত্র, তিনি কিন্তু দিন পনাহ বলে একটি নগর তৈরি করেছিলেন। তো এইভাবে ভারতবর্ষে বিভিন্ন নগর এই সুলতানি যুগে গড়ে ওঠে। তো এগুলো ছিল সুলতানদের রাজধানী শহর, তাদের দ্বারা প্রতিষ্ঠিত নগর। কিন্তু এর বাইরেও কিন্তু বিভিন্ন অঞ্চলে একাধিক নগরের উত্থান ঘটে। এই সময় এই শহরগুলো বাদেও মুলতান, কারা, লাহোর, এলাহাবাদ, আজমির, এরকম বিভিন্ন নগর কিন্তু এই সময় পাশাপাশি ছিল ভারতবর্ষে এবং এগুলো এই সময় গড়ে উঠেছিল। এরপরে আমরা যদি দেখি যে আঞ্চলিক শক্তির বিকাশ, আমরা জানি সুলতানি সাম্রাজ্যের পতনের পরে বিভিন্ন আঞ্চলিক শক্তির বিকাশ ঘটে, যেমন দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহুমনি। হরিহর বুক্ক বলে দুই ভাই, তারা 1336 সালে বিজয়নগর সাম্রাজ্য তৈরি করেন, যার রাজধানী ছিল হাম্পি। আবার তার পাশে তুঙ্গভদ্রার অপর পারে আলাউদ্দিন বাহুমন শাহ 1347 সালে তৈরি করেন বাহুমনি রাজ্য। এই বাহুমনি রাজ্য পরবর্তীকালে ভেঙে 5টি রাজ্যে পরিণত হয়। বাহুমনি যখন ছিল একসাথে, তখন বাহুমনি সাম্রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা। এই গুলবর্গা একটা প্রধান শহর হয়। এছাড়া এই পরবর্তীকালে এই বাহুমনি সাম্রাজ্য ভেঙে 5টি রাজ্য তৈরি হয়, যেমন বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর, বিদর এবং বেরার। এই 5টি আলাদা আলাদা নগরে পরিণত হয় এবং বিজয়নগর এবং বাহুমনি দুটো একসাথে যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে এই দুটি সাম্রাজ্যের মধ্যে অনেক নগর কিন্তু গড়ে উঠেছিল, অনেক বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল, যেমন মিরজান, যেমন হোনাভার, ভাতকল, বারকুর, বাস্কর, ম্যাঙ্গালোর, যে ম্যাঙ্গালোরের নাম আমরা এখন জানি ম্যাঙ্গালোর। এই ম্যাঙ্গালোর শহরটি কিন্তু এই বিজয়নগর, বাহুমনি যখন যারা রাজত্ব করতো সেই 1500 খ্রিস্টাব্দ নাগাদ, সেই সময়কার একটি প্রাচীন শহরের নাম কিন্তু ম্যাঙ্গালোর। এছাড়া বাংলাদেশের কথা আমরা জানি, ঐতিহাসিক অনিরুদ্ধ রায় তার গবেষণায় দেখিয়েছেন সুলতানি যুগে বাংলাদেশেও একাধিক নগর গড়ে উঠেছিল, একাধিক। যেমন বাংলাদেশের গৌড়, পান্ডুয়া, নবদ্বীপ, মায়াপুর, লক্ষণাবতী, এছাড়া বিজয় সেন তৈরি করেছিল বিজয়পুর, একাধিক নগর, সাতগাঁও, একাধিক নগর কিন্তু বাংলাদেশেও সুলতানি আমলে গড়ে ওঠে। তা সুলতানি আমলে বিভিন্ন ভাবে নগর গড়ে ওঠে। প্রশাসনিক কেন্দ্র হিসেবে যেমন যোধপুরের নাম করা যায়, যেমন নাগরের নাম করা যায়। ধর্মীয় কেন্দ্র হিসেবে, মানে ধর্মীয় পীঠস্থান হিসেবে অনেক নগর গড়ে ওঠে, যেমন আজমির শরীফ গড়ে ওঠে, এবং এখানে হিন্দুদের বৃন্দাবন, মথুরা, এসব নগর কিন্তু গড়ে ওঠে সুলতানি আমলে। এছাড়া আরো আঞ্চলিক অনেক রাজারা তারা কিন্তু নগর গড়ে তুলেছিলেন এই সুলতানি যুগে। যেমন আমরা এখানে একজনের নাম করতে পারি, গুজরাটের একজন শাসকের নাম করতে পারি আহম্মদ শাহ, যিনি জয়সালমীর শহরটা তৈরি করেছিলেন। গুজরাট দখল করে জয়সালমীর শহরটা তৈরি করেন। এছাড়া 1432 সালে তিনি ইন্দোর দখল করেন এবং ইন্দোর দখল করে তার নামকরণ করেন পরবর্তীকালে আহমেদাবাদ, যার নাম বর্তমান হয়েছে আমেদাবাদ।
এই সুলতান আহমদ শাহের নাম অনুসারে এই শহরের নাম হয়েছিল আহমদাবাদ। পরবর্তীকালে এর নাম হয় হিম্মত নগর। তো এইভাবে বিভিন্ন আঞ্চলিক শক্তি তাদের উদ্যোগেও কিন্তু একাধিক নগর গড়ে ওঠে। এগুলো ধারা বিবরণী পরপর আমাদেরকে আলোচনা করতে হবে। তবে এর পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিকরা কি বলেছেন এই তৃতীয় নগরায়নকে নিয়ে, সেই দিকটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই নোটসের একটা অংশ রয়েছে বিতর্ক। তো এখানে সতীশ চন্দ্রের কথা আমরা মনে রাখবো, যিনি বলেছেন সুলতানি আমলে যে সমস্ত নগর গড়ে উঠেছিল সেগুলো ছিল এক একটা হস্তশিল্পের কেন্দ্র। আবার ঐতিহাসিক ব্রজদুলাল বলেছেন যে 1000 খ্রিস্টাব্দের পরে যে সমস্ত নগর ভারতবর্ষে গড়ে ওঠে তাকে আমরা বলবো তৃতীয় পর্যায়ের নগরায়ন। এছাড়া আর চম্পকলক্ষ্মী দক্ষিণ ভারতের একজন গবেষিকা, তার নাম করতে হয়। তিনি সুলতানি যুগে উত্তর ভারতের নগরের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন নগরকে নিয়ে গবেষণা করেছেন। যেমন চোলদের বিভিন্ন নগর গড়ে উঠেছিল, সেই সমস্ত কাঞ্চি, তাঞ্জোর, ত্রিবান্ধপুরম, এই সমস্ত নগরগুলো নিয়েও কিন্তু আর চম্পকলক্ষ্মী গবেষণা করেছেন। সেই দিকটাও ফোকাস করতে হবে আলোচনার ভিতরে। সর্বোপরি শেষে যেটা আমরা বলবো যে কেন সুলতানি যুগে এতগুলো নগর গড়ে উঠছে, তার প্রধান কারণ বলে গেছেন দুজন ঐতিহাসিক, একজন ইরফান হাবিব আর একজন মোহাম্মদ হাবিব। তাদের বক্তব্য অনুযায়ী যে সুলতানি যুগে শাসকদের একটা ব্যাপক উৎসাহ ছিল নতুন নতুন নগর গড়ে তোলার জন্য। এই শাসকদের উৎসাহ এবং পাশাপাশি হস্তশিল্পের বিকাশ, শিল্প কৃষির বিকাশ, বাণিজ্যের বিকাশ, এই সব কিছু মিলেমিশে ত্বরান্বিত করেছিল এই তৃতীয় নগরায়নকে। এর উপরে 20 নম্বরের অ্যান্সার নিয়ে আমি অন স্ক্রিনে তোমাদের সামনে এবার আলোচনা করছি। বিএ হিস্ট্রি অনার্স 4 সেমিস্টার ডিএসসিসি 7, মধ্যযুগে নগরায়ন সম্পর্কিত বিতর্ক অথবা তৃতীয় নগরায়ন বা সুলতানি যুগের নগরায়ন। 20 নম্বরের প্রশ্ন উত্তরটি যেভাবে লিখবে দেখো। সুপ্রাচীন কাল থেকে ভারত ভূখণ্ডে ছোট বড় নানা নগর গড়ে উঠেছিল। তবে ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে এক টানা নগরায়নের ইতিহাস পাওয়া যায় না। মাঝে মাঝে সেই ইতিহাস কিছুটা অস্পষ্ট হয়ে পড়েছে। মানে এখানে বলা হচ্ছে যে প্রথম সভ্যতা হরপ্পা সভ্যতা, সেটি নগর ছিল। তারপরের যে সভ্যতা আর্য সভ্যতা, সেটি আবার গ্রাম ছিল। তাই একটানা নগরায়নের ইতিহাস কিন্তু ভারতে ছিল না। ভারতবর্ষের ইতিহাসে প্রথম পর্যায়ে নগরের উদ্ভব ঘটে 2500 খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতায়। খ্রিস্টপূর্ব 600 থেকে 300 অব্দ পর্যন্ত সময়সীমাকে ভারতের দ্বিতীয় পর্যায়ের নগরায়নের সূচনা পর্ব বলে চিহ্নিত করা হয়েছে। এই পর্বের নগরগুলি অধিকাংশই ছিল রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র বিশেষ। পরবর্তী পর্যায়ের, এটা হবে পরবর্তী পর্যায়ে, মানে 1000 খ্রিস্টাব্দের পর নগরায়নকে ডক্টর ব্রজদুলাল চট্টোপাধ্যায় তৃতীয় পর্যায়ের নগরায়ন বলে অভিহিত করেছেন অধ্যাপক ইরফান হাবিবের মতে। দেখো তোমরা এখানে এই ঐতিহাসিকদের নামের তলায় অবশ্যই আন্ডারলাইন করবে। ইরফান হাবিবের মতে মুসলমানদের আগমনের ফলে ভারতের পূর্বাপেক্ষা, মানে আগের অপেক্ষা উন্নত এক সামাজিক শক্তির বিকাশ ঘটে। ভারতের অর্থনৈতিক সংগঠন উন্নততর হয় এবং ব্যাপক নগরায়ন ঘটে। তাছাড়া ইকতা প্রথার প্রবর্তনের ফলে নগরায়নের পথ প্রশস্ত করেছিল। অধ্যাপক হাবিবের মতে ভারতে মুসলমানদের আগমনের ফলে তৃতীয় নগর বিপ্লবের সূচনা হয়। প্যারা করে দেখো, অধ্যাপক ইরফান হাবিব অবশ্য অধ্যাপক মোহাম্মদ হাবিবের মতের আংশিক পরিবর্তন করেন। তিনি বলেন যে দ্বাদশ ও ত্রয়োদশ শতকে ভারতীয় অর্থনীতির পরিবর্তনগুলিকে আধুনিক অর্থে সামাজিক বিপ্লব বলা কিছুটা অতিকথন। অধ্যাপক ইরফান হাবিব দেখিয়েছেন শাসক শ্রেণীর শোষণের ফলে নতুনভাবে কৃষি সম্পর্ক গড়ে উঠেছিল। ইকতা প্রথার প্রচলনের ফলে এই নতুন অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন নগর সভ্যতার নবজন্মের অন্যতম কারণ হল শহরগুলির কুটির শিল্পজাত দ্রব্য ও বিলাস দ্রব্যের ক্রমবর্ধমান চাহিদা। গুজরাট, রাজস্থান প্রভৃতি অঞ্চলে বাণিজ্য চলাচলকারী পথের উপর নগরগুলি গড়ে উঠেছিল। অধ্যাপক ইরফান হাবিব তার ইকোনমিক হিস্ট্রি অফ মেডিভেল ইন্ডিয়া গ্রন্থে স্বীকার করেছেন যে সুলতানি আমলে নগর অর্থনীতির বিকাশ প্রধানত 3টি পরস্পর সম্পর্কযুক্ত অগ্রগতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিল: শহরের সংখ্যা ও আয়তন বৃদ্ধি, হস্তশিল্পের উৎপাদনে লক্ষণীয় অগ্রগতি এবং বাণিজ্যের যথেষ্ট বিস্তার। প্যারা করে দেখো, ত্রয়োদশ চতুর্দশ শতকে ভারতে ঘনবসতিপূর্ণ বহু শহরের অস্তিত্ব প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য থেকে জানা যায়। বিশেষত দিল্লিকে কেন্দ্র করে কুতুব দিল্লি, কিলঘড়ি, তুগলকাবাদ, ফিরোজাবাদ প্রভৃতি শহর সুলতানি যুগে যথেষ্ট জনবহুল ও ব্যস্ত শহর হিসাবে খ্যাতি ছিল। অধ্যাপক অনিরুদ্ধ রায়ের মতে প্রাচীনকালে এই দিল্লির অস্তিত্ব থাকলেও তা পরবর্তীকালে পরিত্যক্ত হয়েছিল। ত্রয়োদশ শতকে দিল্লিতে জলের সমস্যা ছিল প্রকট। পাহাড়ি এলাকা হওয়ায় কূপ খনন করা সহজ ছিল না। ইলতুৎমিশ হাউজ ই শামসি নামে একটি জলাশয় খনন করে জল সমস্যার সাময়িক সমাধান করেন। এই সময় মানুষ ক্রমশ যমুনা নদীর দিকে সরে গিয়ে বসবাসের
চেষ্টা করে। আবার এই সময় বলবনের নাতি দিল্লির প্রাসাদের কঠোর নিয়ম কানুন থেকে মুক্ত হয়ে আমোদ প্রমোদ করার জন্য কিল ঘড়ির প্রাসাদ তৈরি করা হয়। ঐতিহাসিক বার্নি লিখেছেন যে বহু আমির মালিক ও সাধারণ মানুষ কিল ঘড়ি প্রাসাদের সন্নিকটে এসে বসবাস করতে থাকেন। এইভাবে এখানে নতুন শহর গড়ে ওঠে। এটি শহর ই নৌ নামে পরিচিত ছিল। প্যারাগড়ে জালালউদ্দিন খলজির আমলে কিলঘড়ি শহরের আরও প্রসার হয় এবং নতুন নতুন বাজারের পত্তন হয়। আলাউদ্দিন খলজি অস্থায়ীভাবে কিলঘড়িতে থাকার পর মহা সমারোহে দিল্লির কোশক লাল শহরে রাজধানী স্থানান্তর করেন। তবে মঙ্গল আক্রমণের প্রেক্ষিতে দিল্লি ও কিলঘড়ির মধ্যবর্তী স্থানে সিঁড়ি দুর্গ বা প্রাসাদ প্রতিষ্ঠা করেন। প্যারাগড়ে গিয়াসউদ্দিন তুগলক 1320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসার পর কুতুব মিনারের প্রায় 5 মাইল দূরে একটি দুর্গ নির্মাণ করে মালিক আমির ও নিজ পরিবার পরিজন সহ বসবাস শুরু করেন। অনেকে মনে করেন এখানে তুঘলকাবাদ শহরের উৎপত্তি ঘটে। অধ্যাপক আতাহার আলীর মতে এই শহরে প্রধানত সুলতান বা সেনানায়কেরা বসবাস করতেন। মোহাম্মদ বিন তুগলক এক দীর্ঘ প্রাচীর দিয়ে দিল্লি, সিরি, তুঘলকাবাদ ঘিরে দেন। ফলে 3টি শহর মিলিত হয়ে একটি বৃহত্তর শহরের পত্তন হয়, যার নতুন নামকরণ করা হয় জানপনাহ। প্যারাগড়ে মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের সূত্রে দেবগিরি শহরের চরিত্র পরিগ্রহ করে। এর নতুন নামকরণ করা হয় দৌলতাবাদ। ঐতিহাসিক ইবন বতুতা বলেছেন যে দৌলতাবাদ তার বিশালতা ও বৈভবের বিচারে দিল্লি থেকে খুব পিছিয়ে ছিল না। ঐতিহাসিক জিয়া উদ্দিন বার্নির রচনা থেকে জানা যায় ফিরোজ শাহ তুগলক যমুনার নিকটে একটি বৃহৎ দুর্গ নির্মাণ করেছিলেন। পরে তিনি এখানেই তার রাজধানী সরিয়ে আনেন এবং এটার নামকরণ করা হয় ফিরোজাবাদ। এই শহর তুগলকাবাদের চেয়েও বড় ছিল। সুলতান মুইজ উদ্দিন মুবারক শাহ 15 শতকের গোড়ার দিকে মুবারকবাদ শহরের পত্তন করেন। এর প্রায় 1 শতক পরে হুমায়ুন নির্মাণ করেন দিনপনাহ শহর। দিল্লির সাথে দূরের শহরগুলির যোগাযোগ ছিল কনৌজ, অযোধ্যা, কারা, আজমির, মুলতান, দৌলতাবাদ প্রভৃতি শহরের সাথে স্থলপথে যোগাযোগ ছিল। প্যারাগড়ে আলাউদ্দিন খলজি 3টি কেন্দ্রীয় বাজারে খাদ্যশস্য, পোশাক পরিচ্ছদ, অস্ত্রশস্ত্র যাতে পাওয়া যায় তার ব্যবস্থা পূর্বেই করেছিলেন। খাদ্যশস্যের বাজারকে মান্ডি, কাপড়ের বাজারকে বাজার জিত, পশু পাখি দাসদের জন্য পৃথক বাজার ছিল। এই বাজারের নাম ছিল নামখাস। প্যারাগড়ে 14 শতকে দিল্লির সুলতানির অবক্ষয়ের ফলে আঞ্চলিক শক্তির বিকাশ শুরু হলে পুরনো শহরগুলির পুনরুজ্জীবন ঘটে, নতুন শহরের পত্তন শুরু হয়। প্রশাসনিক শহর কেন্দ্র হিসাবে কয়েকটি শহর হল যোধপুর, নাগর প্রভৃতি। আল মাসুদির রচনা থেকে গুজরাটের ক্যাম্বে উপসাগরের দুপাশে বহু গ্রাম ও শহরের অস্তিত্ব জানা যায়। আহম্মদ শাহ গুজরাট দখল করে ও জয়সওয়াল বা জয়সলমীর শহরে তার রাজধানী স্থাপন করেছিলেন। 1428 খ্রিস্টাব্দে রাজপুতদের হাত থেকে ইন্দোর দখল করে আহম্মদ শাহ সেখানে রাজধানী সরিয়ে আনেন এবং এর নাম দেন আহমদাবাদ। পরবর্তীকালে এটি হিম্মতনগর নামে পরিচিত হয়েছিল। ডক্টর অনিরুদ্ধ রায় দেখিয়েছেন যে বাংলা, বিজয়নগর, বাহমনি 3টি রাজ্যের ক্ষেত্রে স্থানীয় শক্তির স্বাধীনতা প্রকাশের মধ্যে নগরায়নের প্রশ্ন জড়িয়েছিল। তুঙ্গভদ্রা নদীর তীরে স্বাধীন বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হলেও 16 শতকের শেষ দিকে মুসলমান যোদ্ধাদের অবাধ ধ্বংস কার্য এবং কিছু স্থানীয় অভিজাত ও গ্রামীণ উপজাতীয় মানুষের বিদ্রোহের ফলে বিজয়নগরটি ধ্বংস হয়। প্যারাগড়ে অধ্যাপক সতীশচন্দ্র দেখিয়েছেন যে নগর অর্থনীতিতে প্রাধান্য ছিল অভিজাত বর্গ ও তাদের অনুচর বৃন্দ, ব্যবসাদার ও দোকানদারদের। তাদের নিচে ছিল ভৃত্য, কৃতদাস, কারিগর, সৈনিক, ঝাড়ুদার, মুচি, হকার, গায়ক, অভিনেতা, ভিখারি ও স্বনিযুক্ত মানুষ। এখানে শহরে যারা বাস করত তাদের একটা শ্রেণী বিভাগ করেছেন 2টি ভাগে, সেই ভাগটা দেখানো হলো। ফলে একটি নগরে বিভিন্ন জাতি ও বৃত্তির মানুষ বসবাস করে। সতীশচন্দ্রের মতে সুলতানি যুগের নগর ছিল বিভিন্ন কারিগরি শিল্পের প্রাণকেন্দ্র। সুলতানি যুগে ভারতের নগরগুলির মধ্যে বৃহত্তম ছিল দিল্লি ও দৌলতাবাদ। অন্যান্য প্রসিদ্ধ নগরগুলির মধ্যে ছিল মুলতান, লাহোর, ক্যাম্বে ও কারা প্রভৃতি। প্যারাগড়ে শেষ প্যারা। পরিশেষে বলা যায় মধ্যযুগের নগরায়নের প্রেক্ষিত ছিল বিস্তৃত। সৈয়দ নুরুল হাসান বলেছেন তুর্কিরা ভারতে আসার পর ইকতা প্রথা শুরু হয়, যা ছিল প্রধানত নগর ভিত্তিক। বিশাল সুলতানি সেনাবাহিনীর জন্য কুটির শিল্পজাত দ্রব্যের প্রয়োজন ছিল বেশি। নতুন নগরগুলি এই কুটির শিল্পের কেন্দ্র হয়ে দাঁড়ায়। এর ফলে নগরায়নের পথ প্রশস্ত হয়। অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায় আদি মধ্যযুগের নগরায়নগুলিকে 3য় পর্বের নগরায়ন বলে বর্ণনা করলেও আর চম্পকলক্ষ্মী অবশ্য তার গবেষণায় দেখিয়েছেন যে
কেমন করে বাণিজ্যের বিস্তার ও কৃষি পণ্যের লেনদেন দক্ষিণ ভারতে চোল রাজ্যের নগরের বিকাশ ত্বরান্বিত করেছিল। মোহাম্মদ হাবিব ও ইরফান হাবিব প্রমুখের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলা যেতে পারে, শাসক শ্রেণীর উৎসাহ, কৃষির প্রসার, শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সামাজিক ও অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে মধ্যযুগে ভারতে নগরায়নের উন্মেষ ঘটেছিল। এই ছিল তৃতীয় নগরায়ন বা মধ্যযুগে ভারতের নগরায়ন বা সুলতানি আমলের নগরায়ন। উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার, এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক